তো আজ থেকে আমরা ট্রান্সলেশনে শুরু করে দিচ্ছি। ট্রান্সলেশনে ম্যাক্সিমাম মার্কস যদি পেতে চাও, দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে। প্রথম পয়েন্ট, গ্রামারের প্রপার ইউজ শিখতে হবে। প্রপারভাবে ইউজ করতে হবে গ্রামারকে সেন্টেন্সের মধ্যে। যতটা সম্ভব নির্ভুলভাবে লেখার চেষ্টা করো গ্রামারকে। অবশ্যই তার জন্য প্যারাগ্রাফ বা সেন্টেন্সকে খুব ভালো করে পড়ে নিও, আর বোঝার চেষ্টা করবে কোন টেন্স হবে, কোন কিসে লিখবে, কি পাস্টে, প্রেজেন্টে, ফিউচারে কোন ব্যাপারে রয়েছে, সমস্ত কিছুকে বোঝার চেষ্টা করবে গ্রামাটিক্যাল ওয়েতে, গ্রামাটিক্যালের দিক থেকে। আর দ্বিতীয় নম্বর পয়েন্ট যার কথা আমি বলবো সেটা হচ্ছে ভোকাবুলারি। এমন যেন না হয় ভোকাবুলারি খুব টাফ ইউজ করে ফেলছো, এমন যেন না হয়। রেগুলার ভোকাবুলারি ইউজ করো, মডার্ন ডেতে ভোকাবুলারি ইউজ করো যেটা সিম্পল হবে, এমন ভোকাবুলারি ইউজ করার চেষ্টা করো। তার সাথে সাথে আমি এটাও বলবো যে সেন্টেন্স যখন করবে, সেন্টেন্সটাকে খুব সহজ সরল রাখো। এমন যেন না হয় যে জিরান দ্বারা শুরু করে যাচ্ছি প্রতিটা সেন্টেন্স, ইনফিনিটিভ দ্বারা প্রতিটা সেন্টেন্স শুরু করছি, এমন যেন না হয়। নিজের দক্ষতা প্রমাণ করতে গিয়ে এই ভুল কাজগুলো করে ফেলো না। হ্যাঁ, অবশ্যই যেখানে দরকার হবে সেখানে ইউজ করবে। বিনা কারণে প্রতিটা সেন্টেন্সে ইউজ করে তুমি তোমার দক্ষতা প্রমাণ করতে চাইছো, সেটা কিন্তু খুব একটা ভালো ইম্প্যাক্ট এক্সামিনারের উপরে পড়বে না। তো যাই হোক, এবার আমরা চলে আসবো প্যারাগ্রাফের দিকে, মানে ট্রান্সলেশনের দিকে। যে ট্রান্সলেশন আমি আজকে নিয়েছি সেটা মাধ্যমিক পরীক্ষার একটা ট্রান্সলেশন। হ্যাঁ, আমাদের ডাব্লিউবির মাধ্যমিক পরীক্ষার একটা ট্রান্সলেশন, খুব সহজ মানের একটা নিয়েছি। সবার প্রথমে আমরা সহজ করার চেষ্টা করব, ধীরে ধীরে করে আমরা একটু ভালো লেভেলের দিকে পৌঁছাবো, ঠিক যেমনটা আমরা প্রতিটা ডিপার্টমেন্টে এখনও পর্যন্ত করে আসছি। রিপোর্ট হোক, প্রেসি হোক, তোমরা দেখেছো সবার প্রথমে সহজ, তারপর একটু ভালো লেভেলে ধীরে ধীরে করে আমরা আসছি। তো চলে আসি আমাদের ট্রান্সলেশনের দিকে। আগে একবার আমি পড়ে দিচ্ছি, কিন্তু এর পরবর্তী সময় থেকে আমি আর পড়বো না, যেহেতু এটা খুব ইজি আর পড়তে বেশি সময় নষ্ট হবে না, তাই আমি এটা পড়ছি। যেটুকু দরকার, যেখানে আমার আঘাত করা প্রয়োজন আছে শুধুমাত্র আমি সেখানেই আঘাত করব। এগুলো রিডিং পড়া তো তোমরাও পড়তে পারবে, তা সত্ত্বেও প্রথম যেহেতু, তাই আমি রিডিংটা পড়ে দিচ্ছি। সততা একটি মহৎ গুণ। যদি তুমি কাউকে প্রতারণা না করো, মিথ্যা কথা না বলো, অন্যের সঙ্গে ব্যবহারে ন্যায়নিষ্ঠ এবং পরিচ্ছন্ন থাকো, তাহলে তুমি হবে সৎ মানুষ। সততাই হলো শ্রেষ্ঠ নীতি। একজন সৎ মানুষ সকলের কাছে সম্মানিত হন। সৎ ব্যক্তিকে প্রত্যেকেই বিশ্বাস করে। সৎ না হলে কেউই জীবনে উন্নতি করতে পারে না। বুঝতেই পারছো, এটা খুবই সিম্পল একটা ট্রান্সলেশন দিয়ে আমরা শুরু করব। তো সবার প্রথমে চলে আসি নাম্বার 1 সেন্টেন্সে। নাম্বার 1-এ বলেছে সততা একটি মহৎ গুণ। তো এটা সম্পর্কে তোমরা প্রত্যেকে জানো, কারণ এটা একটা এক্সপ্রেশনের মতো কাজ করে। আচ্ছা, দেখতে পাচ্ছ তোমরা, আমি দুটো লাইন লেখার চেষ্টা করেছি, এই একটা আর এই একটা। বইয়ে যেটা দেওয়া আছে সেটা দেখো আমি বুক বলে লিখেছি, মানে বইয়ে যে ট্রান্সলেশনটা করা আছে সেটা আমি নিচে করেছি, আর আমি যে ট্রান্সলেশনটা করেছি সেটা মিডিলে লিখেছি। এই পয়েন্টটাকে খেয়াল রেখো। তাহলে বইয়ের যেটা ট্রান্সলেশন সেটা আমি নিচে লিখেছি, আর আমার যেটা সেটা আমি মিডিলে লিখে দিয়েছি। তোমরা দুটোকেই ফলো করবে। এতে কি হবে, বিভিন্ন ধরনের উইন্ডো ওপেন হবে তোমাদের সামনে, মানে তোমাদের ভাবনা শক্তি বাড়বে যে একটা সেন্টেন্সও আমি একাধিক ওয়েতে লিখতে পারি। শুধু এখানে দুটো ওয়েতে লেখা আছে, তুমি চাইলে 3-4টে ওয়েতেও লিখতে পারো। তো যাই হোক, এবার আমরা চলে আসি সেন্টেন্সের দিকে। সততা একটি মহৎ গুণ, তাহলে এটা কি হবে, অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু। তো এটা নিয়ে তো আমরা প্রত্যেকে জানি, এটা নিয়ে আমি কোনো রকম আলোচনা করলাম না গ্রামারের উপরে। চলে আসি দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে। যদি তুমি কাউকে প্রতারণা না করো, মিথ্যা কথা না বলো, মানে এখানে কমা দেওয়া ছিল, মিথ্যা কথা না বলো, অন্যের সঙ্গে ব্যবহারে ন্যায়নিষ্ঠ এবং পরিচ্ছন্ন থাকো, তাহলে তুমি হবে সৎ মানুষ। তো চলো আমি যেটা লিখেছি সেটাকে আগে বলি। আমি লিখেছি এটা কন্ডিশনাল সেন্টেন্সে, ভালো করে বুঝবে আমি যা যা জিনিসগুলো বলবো। আমি শুরু কিছু ট্রান্সলেশনে আমি একটু গ্রামারগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব। পরবর্তী সময়ে তো বিশ্লেষণটা কমে যাবে। আর যদি তোমরা চাও যে না, গ্রামারের বিশ্লেষণটা একটু বেশি করে করুন, সেটা আমি করব। আমি আশা রাখছি যে তোমরা গ্রামার জানো, সেই বেসিসের উপরেই কিন্তু আমি জিনিসগুলোকে রেডি করছি। আমি এখানে কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে এটা জারি করলাম। কন্ডিশনাল সেন্টেন্স কেমন হয় সেটাকেও আগে বলার চেষ্টা করি।
কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত ইফ দ্বারা শুরু হতে পারে, মানে কন্ডিশনাল জাতীয় ওয়ার্ড দ্বারা শুরু হতে পারে। ইফ দ্বারা হতে পারে, হোয়েন দ্বারা হতে পারে, অ্যাজ সুন অ্যাজ দ্বারা হতে পারে, অ্যাজ লং অ্যাজ দ্বারা হতে পারে, এরকম প্রচুর কিছু আছে। তো আমি ইফ দ্বারাই বোঝানোর চেষ্টা করছি। ইফ দিয়ে দুটো, একটা সেন্টেন্সের দুটো পার্ট থাকে সাধারণত। কন্ডিশনাল সেন্টেন্স একটা সেন্টেন্সের দুটো পার্ট থাকে। প্রথমের যে পার্ট থাকে অর্থাৎ ইফের সাথে যে পার্ট থাকে তাকে আমরা কন্ডিশন বলি, আর দ্বিতীয় পার্ট যেটা থাকে তাকে আমরা রেজাল্ট বলি। বুঝতে পেরেছি? তো আমি দেখো এখানে ইফ আছে এখানে, আর ইফের সাথে কি আছে, ইফের সাথে যে সেন্টেন্সটা রয়েছে সেটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো ইফের সাথে যেটা থাকে সেটাকে বলি কন্ডিশন, আর এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তবে রেজাল্ট আমার ফিউচারেও হতে পারে অথবা আমার প্রেজেন্টেও হতে পারে। ডিপেন্ড করবে সিচুয়েশনটা কোন পর্যায়ে, ডিপেন্ড করবে তুমি কি বোঝাতে চাইছো তার উপরে। তো চলে আসি এখানকার। দেখো ইফের সাথে দুটো আলাদা আলাদা সেন্টেন্স রয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করো। আগে প্রথমে আমি স্ট্রাকচারটাকে বোঝাই, তারপরে কি লিখেছি সেটাকে বোঝাবো। দেখো ইফ থেকে শুরু করলাম, আর এই যে টোটাল যেটা দাগ দিচ্ছি, টোটালটা এটা আলাদা আলাদা নয়, এই পর্যন্ত হলো এই একটা পার্ট, মানে এই পার্ট, এই যে পার্ট রয়েছে কন্ডিশন, এই টোটাল পার্টটা গেল কন্ডিশন কমা দিয়ে। তারপরে দেখো আমি কি লিখেছি, রেজাল্ট লিখেছি। আচ্ছা দেনটা এখানে হবে না, দেনটাকে কেটে দেবে। তো দেখো আমি কি লিখেছি, ইফের পরে এটা কন্ডিশন দিয়েছি, তারপরে কি করেছি, রেজাল্ট দিয়েছি। এবার আমি চলে আসি যে এটা কোন টেন্সে রয়েছে, এটা রয়েছে প্রেজেন্ট টেন্সে। দেখো তো এটা কি প্রেজেন্ট টেন্সে রয়েছে, এটা প্রেজেন্ট টেন্স, ডু নট রয়েছে প্রেজেন্ট টেন্স। তাহলে তার পরেরটা কিসে হতে পারে, ফিউচারেও হতে পারে অথবা প্রেজেন্টে হতে পারে, রেজাল্ট ফিউচার অথবা প্রেজেন্টে। তাহলে আমি মধ্য কথা কি বললাম, যে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স দুটো ভাগে ভাগ থাকবে, ইফের সাথে যে যুক্ত থাকবে তাকে কন্ডিশন বলি, আর পরের পার্টকে আমরা সাধারণত রেজাল্ট বলি। তো চলে আসি এবার বাংলার মানেতে। যদি তুমি কাউকে প্রতারণা না করো, মিথ্যা কথা না বলো, অন্যের সঙ্গে ব্যবহারে ন্যায়নিষ্ঠ হও এবং পরিচ্ছন্ন থাকো, তাহলে তুমি হবে সৎ মানুষ। তো কন্ডিশন কত দূর, পরিচ্ছন্ন থাকো পর্যন্ত। যদি তুমি কাউকে প্রতারণা না করো, মিথ্যা কথা না বলো, অন্যের সঙ্গে ব্যবহারে ন্যায়নিষ্ঠ এবং পরিচ্ছন্ন থাকো, এটা কন্ডিশন। যদি এই কন্ডিশন তুমি মেনটেন করো তবে রেজাল্টে কি আসবে, তুমি একজন সৎ মানুষ। তবে বুঝতে পেরেছি? তো এটা কন্ডিশনাল সেন্টেন্স, সেই কারণে আমি এই স্ট্রাকচারে ফেলেছি। এবার চলো বোঝার চেষ্টা করি আমি কিভাবে লিখেছি। তো সবার প্রথমে খুব সিম্পল জিনিসগুলো নিয়ে আলোচনা করি। ইফ ইউ ডু নট ডিসিভ এনিওয়ান, যদি তুমি কাউকে ডিসিভ না করো, মানে প্রতারণা না করো। এখানে কেন ডু বসেছে আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে ইউ আছে, ইউর জন্য অক্সিলারি ভার্ব ডু বসে। যদি হি থাকতো তবে ডাস বসতো, সি থাকলে ডাস বসতো। ইফ ইউ ডু নট ডিসিভ এনিওয়ান, যদি তুমি কাউকে প্রতারণা না করো। ডু নট লাই, যদি মিথ্যা না বলো। ইফ ইউ ফেয়ার অ্যান্ড ক্লিন ইন ডিলিং উইথ আদার্স, আর তুমি যদি অন্যের সাথে ন্যায়ভাবে এবং ফেয়ারভাবে যদি ব্যবহার করো। দেনটাকে কেটে দেবে বললাম, দেনটা হতে পারে না, যেটা আমাদের কেন হয় না সেটাও আমি রিজন দিয়ে দিচ্ছি। ইউ উইল বি অথবা আর অ্যান অনেস্ট পারসন, তাহলে তোমাকে কি বলা হবে, তোমাকে বলা হবে একজন অনেস্ট পারসন। তুমি এখানে উইল বিও ইউজ করতে পারো অথবা আরও ইউজ করতে পারো, এটা ডিপেন্ড করবে তোমার উপরে। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে, এক এক করে অনেক কিছু বোঝানোর আছে এখানে। যে দেনটা, যেটা আমি দেনকে কেন কেটে দিলাম, দেনকে আমি এই কারণে কাটলাম, এখানে কমার মিনিংটাই দেনকে বোঝাচ্ছে। কমা দেওয়া আছে না, এই কমাটাই দেন বোঝাচ্ছে। দেন মানে তাহলে, বুঝতে পারলাম। সুতরাং দেনকে এক্সট্রা করে লেখার দরকার নেই। যদি এক্সট্রা করে লেখো তাকে বলা হবে সুপারফ্লস, যেটা দরকার নেই সেটাও তুমি অ্যাড করে দিলে। তো দেনকে হাটিয়ে দাও। কমাই হচ্ছে দেনের অর্থ প্রকাশ করে দিচ্ছে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে ডিলিং উইথ হচ্ছে আমাদের একটা গ্রুপ ভার্ব। ডিল উইথ মানে হচ্ছে ব্যবহার করা, কারোর সাথে বিহেভ, ডিল উইথ। কিন্তু অনেক সময় আমাদের পরীক্ষাতে চলে আসে ডিল ইন বলেও। খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখার চেষ্টা করো। ডিল উইথ মানে ব্যবহার করা, ডিল ইন মানে হচ্ছে বিজনেস, কারোর সাথে ব্যবসা করা। সেই ক্ষেত্রে ডিল ইন আমরা ব্যবহার করি। তো এই দুটো কিন্তু বারবার পরীক্ষাতে রিপিট করে, এই দিকে একটু নজর রাখার চেষ্টা করো। চলে আসি পরের পার্টের দিকে। ইউ উইল বি দুটো হতে পারে, হয় তুমি আর ইউজ করো অথবা উইল বি ইউজ করো, দুটোই হতে পারে। যদি আমি উইল ইউজ করি, ইউ উইল বি অ্যান অনেস্ট পারসন, আমার প্রশ্ন হচ্ছে আমি উইলের পরে কেন আমি বি ইউজ করলাম, বিটা কেন ইউজ করলাম এখানে।
এটা হচ্ছে আমার কোশ্চেন। দেখো আমি কিন্তু রিপোর্টেও এই নিয়ে আলোচনা করিনি, প্রেসিতেও আলোচনা করিনি, কিন্তু এইখানে আলোচনা করার প্রয়োজন আছে, কারণ এটা হচ্ছে ট্রান্সলেশন। গ্রামারের দিকে অবশ্যই নজর দিতে হবে, খুব ভালোভাবে নজর দিতে হবে। এমন যেন না হয় এক্সাম হলে গিয়ে যে নিজে যেটা লিখছো তুমি জানোই না তার লজিকটা কি, তুমি যে ট্রান্সলেট করছো তার লজিকই তুমি জানো না, তবে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তাহলে তুমি শিওরই হতে পারবে না যে এক্সামিনার ওটা কাটবে নাকি কাটবে না। কিন্তু লজিক্যালি যদি লেখো তো বুঝতে পারবে এক্সাম দেওয়ার পরে যে তুমি মোটামুটি এত মার্কস পেতে পারো, বা তোমার এক্সাম ভালো হয়েছে এটা তুমি মানে বলতে পারো কনফিডেন্সের সাথে। তো চলে আসি এখানের দিকে, ইউ উইল বি। এখানে আমার প্রশ্ন হচ্ছে উইলের সাথে বি কেন বসলো, বি ভার্ব কেন বসলো? ইউ উইল অ্যান অনেস্ট পারসন, এটাও তো লিখতে পারতাম। তো এবার আমি বোঝানোর চেষ্টা করি। উইল হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি ভার্ব, উইল হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। আর যখনই মোডাল অক্সিলারি ভার্ব থাকবে, মোডাল অক্সিলারি মানে হচ্ছে এটা সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব থাকা মানে সেখানে একজন মেন ভার্বও কিন্তু উপস্থিত থাকতে হবে তার মধ্যে। আর মেন ভার্ব এখানে যেহেতু এখানে কিন্তু বি ছিল না, অরিজিনালিতে কিন্তু এখানে বি ছিল না, ভালো করে বুঝবে। ইউ উইল অ্যান অনেস্ট পারসন, ঘটনাটা এরকম ছিল। চলো লিখে দেখানোর চেষ্টা করি, তবে ভালো করে তোমরা বুঝতে পারবে। ইউ উইল অ্যান অনেস্ট পারসন। তো দেখো এখানে কিন্তু কোনো কিছু ছিল না, ইউ উইল অ্যান অনেস্ট পারসন। এবার প্রশ্ন হচ্ছে এখানে কে আসবে, এখানে কে বসবে, কেন বসবে? কারণ উইল হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। কোনো সেন্টেন্সে যদি মোডাল অক্সিলারি থাকে মানে এরা সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব যদি থাকে তো সেন্টেন্সে মেন ভার্বেরও প্রয়োজন আছে। কিন্তু এই সেন্টেন্সে তো উইলের পরে আর কোনো ভার্বই নেই, উইলের পরে তো কোনো ভার্বই নেই, কারণ অ্যান হচ্ছে আর্টিকেল আর অনেস্ট তো তোমরা জানো, পারসন তোমরা জানো, এরা কারা অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে নাউন। তো এখানে তো আর কোনো ভার্বই নেই। তো এবার কে আসবে? তাহলে তো সেন্টেন্স টোটালি রং হয়ে গেল। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্বের পরে যদি মেন ভার্ব না থাকে তাহলে তো সেন্টেন্স রং। সেই কারণে যখনই এরকম প্রবলেম আসবে তখনই একটা ভার্ব সাহায্য করতে আসে, তার নাম হচ্ছে বি ভার্ব। এবারে প্রশ্ন হচ্ছে বি ভার্ব যদি সাহায্য করতে আসে তো বি ভার্ব তো অনেক রকম রূপ আছে বি ভার্বের, অ্যামিজার আছে, ওয়াজ ওয়ার আছে, বিন আছে, বিং আছে, এগুলো সবাই আছে। তাহলে এখানে বি কেন বসলো? এটা হচ্ছে মেজর পয়েন্ট, বি কেন বসলো? ডেপথে জানতে হবে আমাদের। এমন নয় যে উপরে উপরে জেনে গেলাম আর ছেড়ে দিলাম, না, ডেপথে প্রবেশ করো, তারপরে দেখো রেজাল্ট কাকে বলে, ডিফারেন্স কাকে বলে অন্যদের থেকে, সেটা তোমরা রিয়েলাইজ করতে পারবে। তো এখানে বি কেন বসে এটা নিয়ে আমি আলোচনা করছিলাম। মনে রাখবে মোডাল অক্সিলারি ভার্বের পরে, আবার বলছি, মোডাল অক্সিলারি ভার্বের পরে যদি কোনো মেন ভার্ব বসে তো সেটা অলওয়েজ V0 ফর্মে বসবে, অর্থাৎ বেস ফর্মে বসবে। তো চলো বি ভার্বের আমি একটু স্ট্রাকচারটা দেখানোর চেষ্টা করি। এটা রয়েছে বি ভার্ব। বি ভার্বকে তো আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার, প্রেজেন্ট পাস্ট এরকমই তো ভাগ করি আমরা। তো প্রেজেন্ট টেন্সে কি হয়? অ্যামিজার, তারপরে কি হয়? ওয়াজ ওয়ার, এরকমই হয়। তো আমি এটাই বলতে চাইছি, তারপরে বিন আছে, বিং আছে, এরা সবাই রয়েছে। তো আমি এটা বলতে চাইছি যে উইলের পরে অলওয়েজ বেস ফ্রম বসবে। তা এটার বেস ফ্রম কি, মানে কার থেকে উৎপত্তি হচ্ছে? যে অ্যামিজার, ওয়াজ ওয়ার, এদের কার থেকে উৎপত্তি হচ্ছে? এদের উৎপত্তি হচ্ছে বি থেকে, অর্থাৎ বেস ফ্রম হচ্ছে কি? বি। বুঝতে পারলাম ব্যাপার। তাই আমরা উইলের পরে বি ব্যবহার করব, ক্যানের পরে বি ব্যবহার করব, শ্যালের পরে, শুডের পরে, উডের পরে, কুডের পরে, অট টুর পরে, হ্যাভ টুর পরে, হ্যাজ টুর পরে, সমস্ত জায়গায় আমরা কি ব্যবহার করব? বি করব, বা আমরা বেস ফ্রম ইউজ করব যে কোনো ভার্বের। কোনোদিনও উইলের পরে হতে পারে না সিঙ্গিং, বুঝতে পারলে? কারণ ওটা বেস ফ্রম নয়। সিঙ্গিং এর বেস ফ্রম কি? সিং, শুধুমাত্র গান করা। সিংসও হতে পারে না, এসও যুক্ত হতে পারে না, কারণ ওটা বেস ফ্রম নয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম এটা সম্পর্কে। তো এটা বুঝতে পারলে ইউ উইল বি কেন হলো, কারণ এখানে এরপরে কোনো ভার্ব ছিল না, তো সেন্টেন্সে টোটালি রং হয়ে যেত। এই কারণে যে সাহায্য করতে এলো সেই ভার্বের নাম হচ্ছে বি ভার্ব। আর উইলের পরে মানে মোডালের পরে অলওয়েজ কোন ভার্ব, কোন রূপ বসবে? অলওয়েজ বেস ফ্রম বসবে, তাই এখানে বি বসলো। এবার যদি তোমরা এটা আর দিয়ে করতে চাইতো তো কোনো অসুবিধা নেই, ইউ আর অ্যান অনেস্ট পারসন, তো এটা ঠিক হতো, অসুবিধার কিছু নেই। এবার প্রশ্ন হচ্ছে অনেস্ট, এটা তোমরা প্রত্যেকেই জানো, তা সত্ত্বেও আমি একবার বলে দিই। অনেস্টের আগে কি বসে? আর্টিকেল অ্যান বসে না এ বসে? তো হচ্ছে সেটা অ্যান বসে, কারণ উচ্চারণ আমরা সাউন্ডের দিকে নিয়ে কাজ করব। অনেস্ট,
এইচ এর সাউন্ডটা কি আছে, সাইলেন্ট আছে। এই কারণে আমরা কি ব্যবহার করবো, অ্যান আর্টিকেল ব্যবহার করছি। কিন্তু এই দিকগুলোতে খুব ভালো করে খেয়াল রাখবে। আর নিচে যেটা লেখা আছে সেটা দেখবে একটু আলাদা লেখা আছে, বইয়ের জিনিস সেখানে লেখা আছে। বইয়ে কি লেখা ছিল সেটা আমি এখানে তুলে দিয়েছি, এটা দিকেও খুব ভালো করে তোমরা খেয়াল করো। চলে আসি পরের সেন্টেন্সের দিকে। সততাই হলো শ্রেষ্ঠ নীতি। তো এটা সম্পর্কে তো তোমাদের কিছু বলার নেই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। একটা কথাই বলবো, বেস্ট হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদের একটা আর্টিকেল বসে যার নাম হচ্ছে দি। আচ্ছা, প্রশ্ন যেটা দি না দা, প্রশ্ন হচ্ছে দি না দা, যদিও এটা আমাদের প্রাসঙ্গিক নয়, তবু আমি একটু বলে দিই এর আগে উচ্চারণটা ভালো করে বলে দিই, টিএইচ দি, এর আগে যদি বি, বি ও ওয়াই থাকে, বয় থাকে, এবার বলো যে বয়টা কি দ্বারা শুরু হচ্ছে, বি দ্বারা শুরু হচ্ছে। আর বি অর্থাৎ এটা কনসোনেন্ট, কনসোনেন্ট দ্বারা যদি শুরু হয় তবে এটা হচ্ছে দা, এটাকে টিএইচ কে কি বলবো, দা বলবো। আর ধরলাম যে টিএইচ ই এন ডি, এন্ড, সিনেমা শেষে লেখা থাকে না, এই যে টিএইচ এন ডি, এন্ড, তো এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো দি, টিএইচ দি বলবো। এবার কেন, কারণ এখানে ইটা ভাওয়েল আছে, ভাওয়েলের আগে টিএইচ থাকলে তাকে দি বলবো, কনসোনেন্টের আগে তাকে আমরা দা বলবো। তো এটা তোমরা প্রত্যেকেই জানতে। চলে আসে পরের সেন্টেন্সে। একজন সৎ মানুষ সকলের কাছেই সম্মানিত হন। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। দেখো আমি এটা কোন টেন্সে লিখেছি, অ্যান অনেস্ট ম্যান, অ্যান কেন হয় সেটা বলে দিয়েছি। অনেস্ট ম্যান যেহেতু এটা একজন মানুষকে বোঝাচ্ছে, তাই এখানে মেন কিন্তু লিখিনি, কি লিখেছি, ম্যান লিখেছি। যেহেতু আমি এখানে ম্যান লিখেছি, একজনকে বোঝাচ্ছে, তাই এখানে একজন মানে কি, এখানে অ্যান অনেস্ট ম্যান, এখানে অ্যান মানে কিন্তু একজন নয়, মানে যে কোনো অনেস্ট ম্যানকে বোঝাচ্ছে। অ্যান মানে যে কোনো জন, যে কোনো ব্যক্তি হতে পারে যারা অনেস্ট। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। তো এখানে দেখো বি ভার্ব রয়েছে, আর বি ভার্বের পরে ভি থ্রি থাকলে তাকে আমরা কি বলি, প্যাসিভ ভয়েস। তো একজন অনেস্ট ব্যক্তি প্রত্যেকের দ্বারা সম্মানিত হন। চলে আসি পরের পার্টে। সৎ ব্যক্তিকে প্রত্যেকেই বিশ্বাস করে। আচ্ছা, উপরেরটা বললাম না, এই দুটোই কি সেম? আচ্ছা, এই দুটোই সেম ছিল, বইয়েরটা আর এটা দুটোই সেম ছিল, কারণ এটা খুবই কমন জিনিস। সৎ ব্যক্তিকে প্রত্যেকেই বিশ্বাস করে। তো চলে আসি সেন্টেন্সে। আমি যেটা লিখেছি, এভরি ওয়ান ট্রাস্টস অ্যান্ড অনেস্ট পারসন। প্রশ্ন হচ্ছে ট্রাস্টের সাথে এস কেন যুক্ত হলো, এটা হচ্ছে বড় প্রশ্ন। এভরি ওয়ান মানে তো প্রত্যেককে বোঝাচ্ছে, তাহলে এখানে ট্রাস্টের সাথে এস কেন যুক্ত হলো, এটা হচ্ছে আমার বড় কোশ্চেন। তো তার সবার আগে আমি একটা না স্ট্রাকচার তোমাদের সামনে করার চেষ্টা করি, একটু মনে রাখার চেষ্টা করো। যারা একটু দুর্বল নিজেকে ভাবো, তো তারা অবশ্যই এই স্ট্রাকচারকে খুব ভালো করে ফলো করো। সাবজেক্ট, একটা সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব, আর অবজেক্টের মধ্যে আমাদের প্রোনাউনও উপস্থিত থাকে, প্রোনাউন। আচ্ছা, এবার আমি একটা জিনিস বলি, তোমরা অঙ্কের ক্ষেত্রে তো পাওয়ার দেখেছো, পাওয়ার 2-এর পাওয়ার 3, 2-এর পাওয়ার 4, 10-এর পাওয়ার এত, তো পাওয়ার দিচ্ছি আমি। সাবজেক্টের পাওয়ার যদি কখনো সিঙ্গুলার হয়, মানে আমি বলতে চাইলাম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তো ভার্ব কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার, আর প্রোনাউনও যেটা থাকবে প্রোনাউনও হবে সিঙ্গুলার। কথাটা মাথায় রেখো খুব ভালো করে। আচ্ছা, যদি সাবজেক্ট কখনো প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় তো ভার্ব কি হবে, প্লুরাল হবে, আর প্রোনাউনও কি হবে, প্লুরাল হবে। এই কথাটাকে খুব ভালো করে মাথায় রেখে নিও। মানে ইংলিশ খাতার ফার্স্ট পেজে, যদি কারো না জানা থাকে তার কথা বলছি, ফার্স্ট পেজে এটা লিখে রাখবে। তো এবার প্রশ্ন হচ্ছে, এভরি ওয়ান যে সাবজেক্ট আমি যেটা লিখেছি, এটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার? এভরি ওয়ানকে আমরা মানে গ্রামারিয়ানরা সিঙ্গুলার হিসাবে কাউন্ট করে, কি হিসাবে কাউন্ট করে, সিঙ্গুলার হিসাবে। আর এটা যদি সিঙ্গুলার হয় তো ভার্বকেও কি হতে হবে, ভার্বও হবে সিঙ্গুলার। তাই আমি এখানে ট্রাস্টের সাথে এস যুক্ত করেছি। প্রশ্ন এলো তোমাদের মনের মধ্যে, আমি জানি যে বড় প্রশ্ন এলো, স্যার আপনি এটা কি বললেন, এভরি ওয়ান যদি সিঙ্গুলার হয় আর তাহলে ভার্ব তো সিঙ্গুলার হবে, তাহলে আপনি ট্রাস্টের সাথে এস কেন যুক্ত করেছেন? আর তার থেকেও বড় প্রশ্ন, স্যার আপনি কি এটা কি বলছেন, ভার্বের সিঙ্গুলার প্লুরাল আপনি এটা কি বলছেন? এই কোশ্চেন তো অবশ্যই আসছে। তো আমি যদি কখনো গ্রামার করাই, আমি টোটাল জিনিসকে বলার চেষ্টা করব তোমাদেরকে। জাস্ট আপাতত একটা জিনিস শুনে রাখো আর কি, তোমরা ভার্বের সাথে যদি এস, ইএস অথবা আইইএস যদি যুক্ত থাকে, তবে তাকে আমরা সিঙ্গুলার ভার্ব হিসাবে কাউন্ট করি। এই কথাটাকে শুধু মাথায় রেখে দিও। ধীরে ধীরে করে আমি অনেক কিছু বলার চেষ্টা করব। তো এভরিওয়ান আমার যেহেতু সিঙ্গুলার,
তাহলে ট্রাস্ট যদি শুধু লিখতাম তবে কি সেটা ঠিক হতো? ঠিক হতো না। তাহলে আমি বললাম ভার্বের সাথে এস যুক্ত করতে হবে, ইএস অথবা আইএস, তাই আমি ট্রাস্টের সাথে কি যোগ করেছি? এস যোগ করেছি। দেখো ট্রাস্টের সাথে কি যোগ করা আছে? এস যোগ করা আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট এভরিওয়ান সিঙ্গুলার, তাই ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে। তাই আমি এখানে করেছি অ্যান অনেস্ট পারসন। এটা তো তোমরা বুঝতে পারছো। আরও এর সাথে একটা পয়েন্ট আমি অ্যাড করে দিচ্ছি ভালো করে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তো তাই এগুলো আমি ডিসকাশন করছি। হয়তো ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে, তো একটু কষ্ট করে তোমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। অনেক সময় লেখা থাকতে পারে এভরির সাথে কী কী জিনিস যুক্ত থাকতে পারে সেটাই জাস্ট আমি একটু বলে দিই। এভরি ওয়ান থাকতে পারে, এভরি বডি থাকতে পারে, অথবা এভরিথিং থাকতে পারে। এভরির সাথে যাই জয়েন্ট থাকুক, এভরি ওয়ান, এভরি বডি বা এভরিথিং, এরা সময় অলওয়েজ সিঙ্গুলার। এই কথাটা মাথায় রেখো, অলওয়েজ বলবো না, এরা ম্যাক্সিমাম টাইম জেনারেলিতে এরা সিঙ্গুলার। কেন আমি অলওয়েজ বলছি না, এর কারণ আমি বলে দিই। ইংলিশ হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা চেঞ্জেবল, যে অলওয়েজ চেঞ্জ হতে পারে, কারণ ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, কথাটা মাথায় রাখবে। তাই আমরা যদি এটা বলি 100% এটাই ঠিক, তো তুমি ভুল, তার মানে তোমার নলেজে কোনো জায়গায় কমতি আছে। কারণ ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু সিচুয়েশান, অ্যাকর্ডিং যেমন হচ্ছে আমাদের ভাষার দরকার, আমাদের দরকারের অনুসারে ভাষা পরিবর্তন হতে পারে। তাই আমি এটা বলতে চাইলাম যে এটা জেনারেলি এভরি ওয়ান, এভরিবডি, এভরিথিংকে আমরা কী হিসাবে কাউন্ট করি? সিঙ্গুলার হিসাবে কাউন্ট করি। আর এর সাথে এ যেহেতু সিঙ্গুলার, তাই এর সাথে যা ভার্বই বসুক না কেন, সেই ভার্বই কী হবে? সিঙ্গুলার ভার্ব হবে। যদি বলা হয় যে এভরিবডি লাইক, অথবা যদি বলা হয় যে লাইকস, এবার বলো তারপরে কিছু লেখা আছে সেন্টেন্সে, তো এভরিবডি লাইক হবে না লাইকস হবে? সবার প্রথমে তোমাকে বুঝতে হবে যে এই সাবজেক্টটা কি। সাবজেক্ট হচ্ছে এভরিবডি, আর এভরিবডি সম্পর্কে তোমার নলেজ আছে। এভরিবডি হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্বও হবে সিঙ্গুলার। আর ভার্ব সিঙ্গুলার কখন হয়? ভার্ব সিঙ্গুলার তখনই হয় যখন ভার্বের সাথে এস, ইএস অথবা আইএস যুক্ত থাকে। সুতরাং লাইক কেটে যাবে, আর লাইকস হবে আমার অ্যান্সার। আচ্ছা, বইয়ে এবার আমি চলে আসি আমাদের পয়েন্টের দিকে, অরিজিনাল পয়েন্টের দিকে। বইয়ে লেখা ছিল এভরি ম্যান ট্রাস্ট অ্যান্ড অনেস্ট ম্যান, তো এর দিকেও তোমরা খেয়াল রেখো। আমি লিখেছি এরকম, বইয়ে লেখা ছিল আলাদা কিছু। চলে আসি লাস্ট বাক্যের দিকে। সৎ না হলে কেউই জীবনে উন্নতি করতে পারে না। তো আমি লিখেছি নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ উইথাউট বিং অনেস্ট। যে অনেস্ট নয়, অনেস্টি ছাড়া কেউই জীবনে উন্নতি করতে পারে না, এটা আমি লিখেছি। আচ্ছা, নো ওয়ান যেটা রয়েছে, নো ওয়ানকেও না সিঙ্গুলার হিসাবে আমরা কাউন্ট করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, ক্যান হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি ভার্ব, যেটা সম্পর্কে আলোচনা করছিলাম। ক্যানের পরে দেখো যেটা বসবে সেটা অলওয়েজ কিসে বসবে? সেটা অলওয়েজ কিন্তু V0 ফর্মে বসবে। দেখো প্রসপার V0 ফর্মে রয়েছে, মানে বেস ফর্মে রয়েছে। আর এখানেও রয়েছে নান, নো ওয়ান লেখো, নান লেখো, দুটোই একই জিনিস। আর এটা বইয়ের লেখা, তোমরা এটাকেও বইয়ের লেখাটাকেও দেখে নিও। তো এটা ছিল একটা আমার সিম্পল মানে চেষ্টা ছিল, আর খুব সহজ সরল একটা আমরা ট্রান্সলেশন নিয়েছিলাম। আমি গ্রামারের কিছু কিছু পার্ট বোঝানোর চেষ্টা করলাম। তো ভালো করে বুঝো, যদি কোনো জায়গায় প্রবলেম থাকে তো অবশ্যই সেটা আমাকে জানিও। আচ্ছা, কমেন্ট আমি বলি, কমেন্ট আমি 2-1 দিন একটু দেখতে পাচ্ছি না, অবশ্যই আমি তোমাদেরকে রিপ্লাই দেবো, সময়ের সাথে সাথে অবশ্যই আমি রিপ্লাই দেবো তোমাদেরকে। তো আজকে এই পর্যন্ত, প্র্যাকটিস খুব ভালো করে করতে থাকো প্রত্যেকে।